লন্ডনের ইউনিটি কাপ এবং তাজিকিস্তানের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচে ল্যাজগোবরে অবস্থা হওয়ার পরেও নভেম্বরে সাব টুর্নামেন্ট এবং নিউজিল্যান্ডের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচের আগে ভারতীয় সিনিয়র পুরুষ ফুটবল দল তাদের ফুটবলকে কিছুটা উন্নত করার জায়গায় কিছুটা র্যাঙ্কিং বাড়ানোর মতো একটা গোল্ডেন অপরচুনিটি পাচ্ছে ফিফা এশিয়ান কাপ 2026-এ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ফিফার সবথেকে লংগেস্ট যে উইন্ডোটা থাকে সেপ্টেম্বরের 24 থেকে অক্টোবরের 6 তারিখ পর্যন্ত, এখানে ভারতীয় সিনিয়র পুরুষ ফুটবল দল ফিফা এশিয়ান কাপ 2026 অংশ নিতে চলেছে। যারা ইনভাইটেড হয়েছে, আসিয়ান কান্ট্রি বলতে কাদের বোঝানো হয় না, মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার যে 11টা দেশ আছে তাদেরকে আসিয়ান কান্ট্রি বলা হয়। যেমন আমাদের দক্ষিণ এশিয়ার সাপ, মধ্য এশিয়ার কাফা, ঠিক একইভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার ক্ষেত্রে এই ফেডারেশনটার নাম হচ্ছে আসিয়ান। এবং এই যে টুর্নামেন্টটা আয়োজন করা হচ্ছে, এই টুর্নামেন্টটা কিন্তু ফিফার অফিসিয়াল টুর্নামেন্ট, যেখানে ফিফা প্রেসিডেন্ট ইনফ্যান্টিনো বলেছেন যে এই এশিয়ান কাপটা যেন এই যে ফিফা উইন্ডো সেপ্টেম্বরের 21 থেকে 24 থেকে শুরু হচ্ছে, যেটা শেষ হচ্ছে অক্টোবরের 6 তারিখ, এই উইন্ডোর মধ্যে যেন নিয়মিত খেলা হয়। এর আগে আমরা যেটা দেখেছি এশিয়ান কাপ যেটা হয় আপনার জুলাই থেকে শুরু হয়, আগস্টে শেষ হয়, যেটা ফিফা উইন্ডোর বাইরে। ফলে এখানে প্লেয়ারদের মানে বিভিন্ন ক্লাব যারা তারা প্লেয়ারদেরকে ছাড়তে দ্বিধাবোধ করে, এই জায়গাটা কিন্তু আর থাকবে না। কারণ এইখানে বলা হচ্ছে যে যেহেতু ফিফার এটা অফিসিয়ালি টুর্নামেন্ট এবং ফিফার যে গাইডলাইন বা রুলস অনুসারে প্রত্যেকটা ক্লাবকে তাদের দেশীয় প্লেয়ারকে অবশ্যই ছাড়তে হবে। ফলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কাফা নেশনস কাপ বা ইউনিটি কাপের ক্ষেত্রে মোহনবাগান যে পাকামিটা মেরেছিল, সেই পাকামিটা কিন্তু এইখানে এই ফিফা এশিয়ান কাপের ক্ষেত্রে করতে পারবে না। কারণ ফিফার এই যে লংগেস্ট উইন্ডোতে প্লেয়ার ছাড়া বাধ্যতামূলক। তো চলুন ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে জেনে নিই যে এই ফিফা এশিয়ান কাপ 2026-এর টুর্নামেন্টটা কেমন, কতগুলি দেশ অংশগ্রহণ করছে, তাদের ফিফা র্যাঙ্কিং কেমন, ভারত কোন গ্রুপে আছে এবং ভারতের প্রতিপক্ষ হিসেবে তারা ঠিক কতটা শক্তিশালী, বা তাদের সঙ্গে ভারতের হেড টু হেড রেজাল্ট কেমন, কিংবা সাব কান্ট্রি থেকে কোন কোন দুটো দেশ এই টুর্নামেন্টে আমন্ত্রিত হয়েছে, এই পুরো বিষয়টা আজকের ভিডিওতে জেনে নেব। আর একটা বিষয়, যারা ফুটবল ভালোবাসেন, যারা ফুটবল সম্পর্কে ভীষণ আগ্রহী, তারা যদি এই চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক করে রাখবেন ভিডিওটা। কারণ আপনাদের এই সাবস্ক্রাইব এবং লাইক করার আমাকে আরও বেশি উদ্বুদ্ধ করবে এইরকম নতুন নতুন ধরনের ইন্টারেস্টিং ভিডিও আনার জন্য। এবারে আসি এই টুর্নামেন্টের ফরম্যাট সম্পর্কে। এই টুর্নামেন্টে মোট যে 14টি দেশ অংশগ্রহণ করছে, সেই 14টা দেশকে কিন্তু দুটো ডিভিশনে রাখা হয়েছে। প্রথম ডিভিশনে আছে যারা র্যাঙ্কিংয়ে ভালো দেশ, সেরকম 8টা দেশকে এখানে রাখা হয়েছে। আর র্যাঙ্কিংয়ে যারা একটু বেশি র্যাঙ্কিং বা যাদের র্যাঙ্কিংটা খারাপ, তারা আছে সেকেন্ড ডিভিশনে। তো প্রথম ডিভিশনে আছে 8টা দেশ, সেকেন্ড ডিভিশনে আছে 6টা দেশ। তো এই প্রত্যেকটা ডিভিশনে আবার দুটো করে গ্রুপ আছে, গ্রুপ এ এবং গ্রুপ বি। তো প্রথম ডিভিশনে গ্রুপ এতে আছে 4টে দেশ, গ্রুপ বিতে আছে 4টে দেশ। তো গ্রুপ এতে কারা আছে না, হোস্ট কান্ট্রি হিসেবে আছে ইন্দোনেশিয়া, যাদের ফিফা র্যাঙ্কিং এই মুহূর্তে 118। দ্বিতীয় নম্বর গ্রুপ হচ্ছে ভারত, যাদের র্যাঙ্কিং হচ্ছে ফিফা র্যাঙ্কিং এই মুহূর্তে 138। 3 নম্বরে আছে মালয়েশিয়া, যাদের ফিফা র্যাঙ্কিং 136, এবং সিঙ্গাপুর, যাদের ফিফা র্যাঙ্কিং এই মুহূর্তে 148। এরা হচ্ছে ডিভিশন 1-এ। গ্রুপ বিতে কারা আছে, গ্রুপ বিতে আছে ভিয়েতনাম, যাদের র্যাঙ্কিং এই টোটাল গ্রুপের মধ্যে সব থেকে ভালো 99, পাকিস্তান 198 সব থেকে বেশি, থাইল্যান্ড 94, ফিলিপিন্স 135। এবারে আসি ডিভিশন 2। এই ডিভিশন 2টা যে গ্রুপে আছে সেখানে প্রথমে আছে হংকং, যাদের ফিফা র্যাঙ্কিং 156, মায়ানমার 158, ব্রুনুই 194। গ্রুপ বিতে আছে কম্বোডিয়া 175, লাওস 185 এবং তিমুর লেস্তে 20, এই 201। তো এই হলো টোটাল 14টা টিম। এখন এই 14টা টিমের মধ্যে থেকে যে দুটো যে গ্রুপ আছে ডিভিশন 1 এবং ডিভিশন 2-এ, যারা গ্রুপ উইনার হবে তারা সরাসরি ফাইনাল খেলবে। এখানে না কোনো সেমিফাইনাল বা না কোনো কোয়ার্টার ফাইনাল, এরকম কোনো বিষয় নেই। গ্রুপ উইনার দুজন ফাইনাল খেলবে এবং সেকেন্ড পজিশনে থাকা দুটো দল থার্ড এবং ফোর্থ প্লেসে খেলবে। এবং এর যে প্রাইজ মানিটাও আছে সেটা কিন্তু দুর্দান্ত, প্রায় 10 লক্ষ মার্কিন ডলার মতো সম্ভবত, আমি যদি ভুল না হয়ে থাকি। এবারে ভারত যে গ্রুপটাতে আছে ডিভিশন 1 গ্রুপে, এই ডিভিশন 1 পুরো খেলাটাই কিন্তু হবে ইন্দোনেশিয়াতে, আর গ্রুপ ডিভিশন 2 সমস্ত খেলাগুলো হবে কিন্তু হংকং হোস্টে। এইবার একটা একই সঙ্গে আসিয়ান চ্যাম্পিয়নশিপ বলে একটা টুর্নামেন্ট চলছে, সেটা কিন্তু ফিফা স্বীকৃত একটা লিগ, যেমন আমাদের আই লিগ বা বাংলাদেশের বিপিএল, ঠিক এরকমভাবে লিগ।
কিন্তু এই এশিয়ান কাপটা হচ্ছে ফিফার অফিসিয়াল টুর্নামেন্ট, এবং যেহেতু এটা ফিফা উইন্ডোর মধ্যে হবে, ফলে এখানে কিন্তু ভারতের সামনে সুযোগ আছে নিজেদের র্যাঙ্কিংকে উন্নত করার। আর যদি মানে যেরকম তাজিকিস্তান বা ইউনিটি কাপে যে ধরনের আমরা ফুটবলটা দেখেছি সেটা যদি ক্রমাগত চলতে থাকে তাহলে তো আর কিছুই বলার নেই। আর সত্যি কথা বলতে সেই 2019 সালে ভারত এই থাইল্যান্ডকে 4-1 গোলে হারিয়েছিল, যেখানে আশিক কুরনিয়ান, অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ এরা যে লেভেলের ফুটবলটা খেলেছিল, সেই ফুটবল লেভেল খেলে ভারতীয় ফুটবল প্রেমীদের মনে আশার বাতিকে একদম ধূপ করে জ্বালিয়ে দিয়েছিল। তারপরে সেই যে ভারতীয় ফুটবলে মোড়ক লাগলো, সেই মোড়ক আর যাওয়ার নাই। হ্যাঁ, মাঝে মাঝে স্ফুলিঙ্গের মতো কন্টিনেন্টাল কাপে কখনো লেবাননকে হারিয়েছে, কখনো ওমানকে হারিয়েছে, কিংবা কাফা কাপে তাজিকিস্তানকে হারিয়েছে, এই ব্যাস এই পর্যন্তই। কিন্তু তারপরে ভারতীয় সিনিয়র পুরুষ ফুটবল দলের সেই মোড়ক কিন্তু শেষ হওয়ার নাই। তবে সামনে সুযোগ এসেছে, বেশ কয়েকটা টুর্নামেন্ট খেলবে, যেমন এই এশিয়ান কাপ খেলবে, এরপরে সাফ আছে, নিউজিল্যান্ডের সঙ্গে প্রীতি ম্যাচ আছে। তো এই জায়গাগুলোতে ভারত যদি ভালো পারফর্ম করতে পারে তাহলে ভারতের র্যাঙ্কিংটা শুধুমাত্র ফিফা র্যাঙ্কিং নয়, এএফসি র্যাঙ্কিংটাও ভালো হবে। আর এএফসি র্যাঙ্কিংয়ে আমরা জানি যে যত 20 নম্বর মানে 1 থেকে 26-এর মধ্যে যদি থাকা যায় তাহলে কিন্তু ভারত অনেকটা কি বলা যায় আপনার অ্যাডভান্টেজ পাবে, এএফসি এশিয়ান কাপের জন্য হোক কিংবা ফিফা বিশ্বকাপের কোয়ালিফায়ারের জন্য। তো যাই হোক, এবারে আমরা ডিভিশন 1-এ গ্রুপ এতে থাকা ভারতের ম্যাচগুলি সম্পর্কে একটু আলোচনা করি। তো ভারত প্রথম ম্যাচ খেলবে 24শে সেপ্টেম্বর 2026 তারিখে হোস্ট কান্ট্রি ইন্দোনেশিয়ার সঙ্গে। আর ইন্দোনেশিয়া হচ্ছে এই গ্রুপ এতে সবথেকে হায়ার র্যাঙ্কড টিম। এবং আমরা যদি দেখি 2025 সালের অক্টোবর মাসের 10 তারিখ এবং 13 তারিখে ভারতের অনূর্ধ্ব 23-এর দল ইন্দোনেশিয়ার অনূর্ধ্ব 23 দলের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল, যেখানে একটি ম্যাচ ড্র করে ক্রোসিংহের গোলে, আর একটি ম্যাচ ভারত 2-1 গোলে জেতে, যেখানে ভারতের সোহেল আহমেদ ভাট 2টি গোল করেছিল। তো এখনও পর্যন্ত আমরা যদি দেখি ইন্দোনেশিয়ার সঙ্গে ভারত টোটাল 17টা ম্যাচ খেলেছে, যার মধ্যে 6টা জিতেছে, 9টা হেরে গেছে। এবং যদি খুব ভুল না হয় তাহলে 2004 সালে ভারতের সিনিয়র পুরুষ দল ইন্দোনেশিয়ার সঙ্গে লাস্ট ম্যাচটা খেলেছে। ফলে এই গ্রুপটার মধ্যে ভারতের জন্য সবথেকে টাফেস্ট টিম হতে যাচ্ছে সেটা কিন্তু ইন্দোনেশিয়া। এরপরে আসে 27শে সেপ্টেম্বর 2026, যেখানে ভারত খেলবে মালয়েশিয়ার বিপক্ষে। এবং এই মালয়েশিয়াও আসিয়ান কান্ট্রিগুলোর মধ্যে প্রায় ভারতের সমকক্ষ দল, কারণ মালয়েশিয়ার র্যাঙ্কিং 136, ভারতের 138, খুব একটা ফারাক নেই। এবং আমরা যদি দেখি ভারত এবং মালয়েশিয়ার হেড টু হেড যে লড়াইটা, সেখানে 25টা ম্যাচ হয়েছে, যার মধ্যে ভারত 8টা জিতেছে, 10টা হেরেছে এবং 7টা ড্র হয়েছে। লাস্ট ম্যাচ তাদের সঙ্গে 2024 সালে। এবারে আসি আপনার সিঙ্গাপুরের সঙ্গে। তো সিঙ্গাপুরের সঙ্গে ভারতের ম্যাচ অলরেডি আপনারা দেখেছেন এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার এই 2027-এর। সেখানে আমরা ভারত এবং ইন্দোনেশিয়ার ম্যাচটা, যে গোয়াতে যে ম্যাচটা হয়েছিল, ম্যাচের 14 মিনিটের মাথায় সাংতে একটা দুর্দান্ত গোল করে ভারতকে এগিয়ে দিয়েছিল, যদিও ম্যাচটা আমরা হেরে যাই 2-1 গোলে। তো এই 30শে সেপ্টেম্বরে যে ম্যাচটা হবে সেখানে ভারত সিঙ্গাপুরের সঙ্গে দেখা যাচ্ছে হেড টু হেডের লড়াইয়ে 14টা ম্যাচের মধ্যে 4টে মাত্র জিতেছে আর 7টা হেরে গেছে আর 3টে ড্র। এবং এশিয়ান কাপ কোয়ালিফায়ারে যদি দেখেন তবে ভারত মানে সিঙ্গাপুরের ঘরের মাটিতে গিয়ে সেই ম্যাচটা ড্র করে রহিম আলীর গোলে, সেই হাঁটুতে লেগে বলটা পেয়ে গেছিলো, যেখান থেকে গোল হলো, এবং ঘরের মাঠে 2-1 গোলে হেরে যায়। যে প্রতিপক্ষগুলো আমরা দেখছি এরা কিন্তু ভারতের থেকে খুব একটা উন্নত বা খুব একটা নয়, সব কাছাকাছি 136, 148, 118। ফলে এই জায়গায় দাঁড়িয়ে ভারত যদি নিজেদের শক্তিটা দিতে পারে, যে ফুটবলটা তারা লাস্ট কয়েক বছরে 2-3 বছরে খেলছে, সেই ফুটবলটা থেকে যদি একটু বেরিয়ে আসতে পারে, তবে এখান থেকে গ্রুপ উইনার হয়ে ফাইনালে যাওয়াটা কিন্তু একেবারে অসম্ভব বলে আমার অন্তত মনে হচ্ছে না। কিন্তু ওই যে আপনাদেরকে বললাম যে সেই যে ভারতীয় ফুটবলে মোড়ক লাগলো, সেই মোড়কটা যে কবে ছাড়বে সেটা আমিও জানি না, ভারতীয় ফুটবল প্রেমী কেউই জানে না। এখন এই টুর্নামেন্টটা ভারতের জন্য কেন এত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে? প্রথমত, এই টুর্নামেন্টটা ফিফা অফিসিয়াল একটি টুর্নামেন্ট, এবং ফিফার যতগুলো অফিসিয়াল টুর্নামেন্ট হয় সেগুলো ফিফা উইন্ডোর মধ্যে হয়। এবং যেহেতু বছরের সব থেকে লংগেস্ট উইন্ডো এটা 21শে সেপ্টেম্বর থেকে 6 অক্টোবরের মধ্যে, এই উইন্ডোর মধ্যে ভারত যদি হায়ার র্যাঙ্কিংয়ের দলগুলোকে হারায় তাহলে ভারতের র্যাঙ্কিংয়ে কিন্তু একটা দারুণ পরিবর্তন আসবে। এখন র্যাঙ্কিং কিভাবে পরিবর্তন হয় বা হায়ার র্যাঙ্কিংয়ের দেশগুলোকে হারালে কিভাবে পয়েন্টটা ফিফা ক্যালকুলেট করে,
সেটা যদি জানতে চান তবে আমি ডেসক্রিপশানে একটি ভিডিও দিয়ে দেবো ডিটেলসে, যে কীভাবে ফিফা র্যাঙ্কিং বাড়ে বা কমে সেই জিনিসটা আপনারা আরও ভালোভাবে ডিটেলসে বুঝতে পারবেন, সেখান থেকে দেখে নেবেন। তো ফলে এই টুর্নামেন্টটায় ভারতের ভালো ফল করাটা মাস্ট, কারণ ভারত যদি এই টুর্নামেন্টে ভালো ফল করে তবে ভারতের ফিফা র্যাঙ্কিংটা ভালো হবে, এবং ভালো হলে এএফসি এশিয়ান কাপ বলুন কিংবা ফিফা ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার হোক, বা সমস্ত ক্ষেত্রে ভারতীয় ফুটবলের কিন্তু একটা গ্রহণযোগ্যতা বাড়বে, ভারত অনেক ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকবে। সেটা ভারতের বিভিন্ন ক্লাব যারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ বলুন, চ্যাম্পিয়ন্স লিগ 2, এই সমস্ত জায়গাগুলোতে ভারত কিন্তু অ্যাডভান্টেজ জায়গায় থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে খালিদ জামিল যে হারাম বলের থিওরিটা নিয়ে ভারতীয় ফুটবলের সঙ্গে চলছে, সেইটা কতটা এখানে ভারতকে সুযোগ করে দেবে বা ভারতকে কতটা গ্রহণযোগ্যতা দেবে যে ভালো মানের ফুটবলটা খেলতে, সেটা নিয়ে প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। তো যাই হোক, এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য ও মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।